আপনার কাছে যদি মনে হয় অ্যানিম্যাল আর কিল ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে সবচেয়ে ভায়োলেন্স মুভি, তাহলে বলতেই হয় আপনি ভুল। কারণ অ্যানিম্যাল আর কিলের বাপ চলে এসেছে মার্কেটে। বলছিলাম ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে সবচেয়ে ভায়োলেন্স মুভি মার্কোর কথা। মুভিতে এত পরিমাণ নৃশংসতা দেখানো হয়েছে যে দেখার কয়েক ঘন্টা আপনার মাথা হ্যাং হয়ে থাকবে। আর এই জন্যই মুভিটি এ রেটেড, মানে 18 বছরের নিচে কারো দেখার অনুমতি নেই। আর যাদের হার্ট দুর্বল তাদের জন্য তো নাই। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর মুভি মার্কোর বাংলা এক্সপ্লেনেশন। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন কিটি এক্সপ্লেনার বাংলা। সিনেমার শুরুতেই আমরা ভিক্টর ও তার বন্ধু ওয়াসিমকে দেখতে পাই, যারা একটি ইল্লিগাল ফাইট শো দেখতেছিল। ভিক্টর অন্ধ হলেও সে ছিল অনেক স্মার্ট। গায়ের গন্ধে সে তার বন্ধু ওয়াসিমকে চিনে ফেলে। তারা দুজন সেখানে ফাইটারদের উপর ব্যাট লাগাচ্ছিল। ফাইট শেষে ফেরার পথে ওয়াসিমের ভাই তাকে ফোন করে। তখন তাদের কথাবার্তায় বোঝা যায় তার ভাই তারিক ড্রাগ মাফিয়াদের সাথে মিলে তাদের ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরিতে ড্রাগ বানাতে চাচ্ছিল, কিন্তু ওয়াসিম এতে রাজি না। এ নিয়ে তখন তাদের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়। সে ফোন রাখতেই দেখা যায় কিছু লোক সেখানে আসে এবং ওয়াসিমকে মেরে চলে যায়, কিন্তু ভিক্টর অন্ধ হওয়াতে তারা তাকে কিছু করে না। তখন খুনিদের গাড়ির সাথে তার ধাক্কা লাগে এবং সে বুঝতে পারে তাদের গাড়ির মডেল। পরের দিন সকালবেলা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করার সময় এসব তথ্য সে পুলিশের কাছে বলে। পরে পুলিশ ওয়াসিমের ভাই তারিকের বাসায় যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে। তখন সে জানায় তার ভাই খারাপ পথে চলে গিয়েছিল, সে কারণে হয়তো তার অনেক শত্রু তৈরি হয়েছিল। আর তাদের ব্যবসায় অনেক শত্রু থাকে, সেই শত্রুদের মধ্যে কেউ হয়তো তার ভাইকে খুন করেছে। তারপরে দিশে দেখা যায় ওয়াসিমের জানা যায় ভিক্টর তার বাসায় উপস্থিত হয়। তখন সেখানে সেই খুনি, যার নাম ছিল রাসেল, সে আসে। তখন ভিক্টর গায়ের স্মেল, হাঁটার শব্দ এবং শেষে গাড়ি স্পর্শ করে বুঝতে পারে এই সেই খুনি। ভিক্টর তখন সেখান থেকে বের হয়ে সে তার গার্লফ্রেন্ডকে ফোন করে এবং বলে, এখনই তোমার সাথে আমার দেখা করার দরকার, তুমি আমার সাথে দেখা করো। তখন তাকে কিডন্যাপ করে নিয়ে যায় একটা কেমিক্যাল কারখানায়। তখন রাসেল বলে, আমার ব্যবসায় বাধা হয়ে দাঁড়াচ্ছিল তোর বন্ধু ওয়াসিম। তার ভাইয়ের কথায় আমি তাকে আমার রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। তোকে অন্ধ ভেবে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি আমাকে চিনলি কি করে? মনে হচ্ছে তোকে ছেড়ে দিয়ে ভুল করেছি। তখন ভিক্টর তাকে হুমকি দিয়ে বলতে থাকে, তুই ড্রাগসের ব্যবসা করিস, তোকে ছাড়বো না। ভিক্টর জানতো না এরা কত ভয়ঙ্কর। রাসেল তখন একজনের হাতে ফোন দিয়ে শুট করতে বলে ভিক্টরকে একটা অ্যাসিডের ট্যাঙ্কে ফেলে দেয়। অ্যাসিডের ট্যাঙ্কে ফেলার সাথে সাথে ভিক্টরের হাড় মাংস একদম গলে বেনিশ হয়ে যায়। পরের দিশে আমরা রাসেলের বাপ টনিকে দেখতে পাই, যে ছিল গোল্ড ব্যবসায়ী এবং এখানকার গোল্ড সিন্ডিকেটের সদস্য। তার সাথে গাদ্দারি করায় সে তখন একটা লোককে মেরে ফেলে। তারপর সে তার ছেলের কাছে যায় এবং সে তাকে বলে, এমন হুটহাট মাথা গরম করে কাউকে উঠিয়ে এনে মারলেই হবে না, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। এখন যেহেতু মেরেই ফেলেছিস, তার ফ্যামিলি যাতে বডি খুঁজে না পায়। তখন রাসেল বলে, বডি এমন অবস্থা যে তার মাও চিনতে পারবে না। পরের দিন নদীতে ভিক্টরের নাম মাত্র লাশ পাওয়া যায়। ডাক্তার জানায় একে হাইড্রোফ্লোরিক অ্যাসিডে ডুবিয়ে মারা হয়েছে। পরে পুলিশ তার গার্লফ্রেন্ড ঈশাকে ডাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। সে জানায় ভিক্টর তাকে শেষ করলে কি যেন একটা ইম্পর্টেন্ট কথা বলতে চেয়েছিল দেখা করে। সেই ফোনের পর থেকে তার সাথে আর কন্ট্যাক্ট হয়নি তার। তারপর দেখা যায় এই বিষয় নিয়ে পুলিশ অফিসাররা আলোচনা করছিল। ভিক্টররা 3 ভাই। ভিক্টর সবার ছোট। বড় ভাই জর্জ সোনার ব্যবসায়ী, সে ব্যবসাকেই প্রাধান্য দিয়ে ব্যবসাকেই দেখেছে ছোট থেকে। কিন্তু ফ্যামিলির কোনো সমস্যা বা কোনো কিছু সবসময় যার নাম শোনা গেছে সে হলো মার্কো। মার্কো ফ্যামিলি সামলিয়েছে। মার্কোর কাছে সবার আগে ফ্যামিলি, যদিও সে তাদের আপন ভাই না। জর্জের বাবা মার্কোকে অ্যাডপ্ট করেছিল ছোটবেলায়। মার্কোর এঙ্গেজমেন্ট হওয়ার পর তাকে ইটালি পাঠিয়ে দিয়েছিল জর্জ। এদিকে ভিক্টরের শেষ কাজের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তখন জর্জ বলে, এ ব্যাপারে যেন মার্কোকে কিছু না জানানো হয়, সবকিছু শেষ হলে পরে জানানো যাবে। তখন পাশ থেকে তাদের সেক্রেটারি বলে, এতক্ষণে হয়তো মার্কো সব জেনে গেছে। মার্কোর নাম শুনে জর্জের বাচ্চারা সহ বাড়ির সব বাচ্চারা মার্কোকে নিয়ে আলোচনা করতে শুরু করে। কারো কাছে মার্কো হিরো, কারো কাছে ভিলেন আর কারো কাছে ডেভিল। তখন ফ্ল্যাশব্যাকে কিছুদিন আগের ঘটনা দেখানো হয়। একদিন এক লোক জর্জকে ফোন করে বলে, আমি তোর ভাইকে কিডন্যাপ করে নিয়েছি, তাকে বাঁচাতে চাইলে এখনই আমাকে 4 কেজি সোনা দিয়ে যা। জর্জ তখন ঘাবড়ে যায় এবং বাড়িতে তার ভাইকে খুঁজতে থাকে। দেখতে পায় তার ভাই ভিক্টর বাড়িতেই আছে। তখন সে রিল্যাক্স হয় এবং বুঝতে পারে ওরা মার্কোকে ধরে নিয়ে গেছে। মার্কোর জন্য তার তেমন চিন্তা হয় না, কারণ মার্কো নিজেই একটা ডেভিল। সে তাদের মেরে ঠিকই সেখান থেকে ফিরে আসতে পারবে। কল রেখে সেই লোক সেখানে যায়। গিয়ে দেখে তার লোকজন আহত হয়ে এদিকে ওদিকে পড়ে রয়েছে। তখন মার্কোর এন্ট্রি হয়, সবাইকে মারতে থাকে আর বলে, তোরা ভুল মানুষকে উঠিয়ে এনেছিস। তারপর সে সেখানে সবাইকে মেরে ফেলে। তারপর দেখা যায় কিছুদিন আগের কথা, তাদের সম্পত্তি ভাগ করা নিয়ে কথা হচ্ছিল তাদের বাসায়।
তখন জজের বোন বলে সম্পত্তি 3 ভাগ হবে, কিন্তু জজ বলে মার্কো আমাদের ভাই, সম্পত্তি 4 ভাগ হবে, কারণ তাদের বাপ তাদেরকে বলে গেছে। আর তার বাপই মার্কোর নাম মার্কো রেখেছিল, এটা তাদের দাদার নাম। তার বাবা মার্কোকেই এই নাম দেওয়ার উপযুক্ত মনে করেছিল একমাত্র। এতেই বোঝা যায় তার বাবার কাছে মার্কো কতটা ইম্পর্টেন্ট ছিল। তখন সেখানে ভিক্টর এসেও বলে মার্কো আমাদের ভাই, ও আছে এবং থাকবে। তারা 3 ভাই একে অপরকে খুব ভালোবাসতো। ভিক্টরের সাথেও মার্কোর একটা আলাদা বন্ডিং ছিল। কাহিনী বর্তমানে আসে। চার্চে ভিক্টরের শেষ কাজ চলছিল। জজ মাইকে ভিক্টরের ব্যাপারে কথা বলছিল। তখন বাইরে বৃষ্টির মধ্যে মার্কো এন্ট্রি নেয়। সবাই তার দিকে দেখছিল। সে তখন মাইকে গিয়ে বলে, যারা আমার ভিক্টরকে এই অবস্থা করেছে, খুব তাড়াতাড়ি তাদেরকে তাদের রক্তে গোসল করাবো, আগুনে জ্বালিয়ে মাটিতে কবর দিব, তাদের নাম নিশানা পৃথিবী থেকে মুছে দেব। চার্চে এমন প্রতিশোধের কথা শুনে সবাই খুব অবাক হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় জজ মার্কোকে বলে, চার্চে দাঁড়িয়ে তুমি কিভাবে প্রতিশোধের কথা বলো? বলে যেও না তুমি কে। আমাদের মা শুধু আমাদের 3 ভাই বোনকে জন্ম দিয়েছেন, তুমি আমাদের রক্ত নও, তাই তোমার কোনো দরকার নেই ভিক্টরের খুনের বদলা নেওয়ার। তখন মার্কো বলে, তুমি আমাকে তোমাদের রক্ত মানো আর না মানো, তুমি আমার বড় ভাই, ভিক্টর আমার ছোট ভাই, ভিক্টর আমার রক্ত। জজ তখন বলে, মাথা গরম করে প্রতিশোধের পথে যেও না, এই পরিবারের তোমাকে দরকার আছে মার্কো। ভিক্টরের মৃত্যুতে যতটা তোমার কষ্ট হচ্ছে ততটা আমারও কষ্ট হচ্ছে। পরে আমরা মার্কো সহ পরিবারের সবার সাথে ভিক্টরের সুন্দর সুন্দর মুহূর্ত দেখতে পাই। এতে বোঝা যায় মার্কো সহ সবাই ভিক্টরকে কোথাও ভালোবাসত। তারপরের দৃশ্যে দেখা যায় মার্কোর সেক্রেটারি আনোয়ার তাকে বলছে, তোমার জন্য একজন মেয়ে অপেক্ষা করছে ইতালিতে, এখানে প্রতিশোধ নেওয়ার জন্য তার জীবন নষ্ট করো না। জজও একই কারণে তাকে এসব কথা বলেছিল। মার্কো তখন বলে, শেষবার দেখার জন্য চেহারাটা অন্তত বাঁচিয়ে রাখলে কথা ছিল। ভিক্টর ছিল আমার সবচেয়ে প্রিয়, তার জন্য আমাকে এটা করতেই হবে। পরের দৃশ্যে দেখা যায় পরের দিন জর্জ তাদের গোল্ড সিন্ডিকেটের মিটিং ডাকে। সবাই জর্জকে ভিক্টরের মৃত্যুর জন্য সান্ত্বনা দেয়। টনি তখন সবার সাথে তার ছেলে রাসেলকে পরিচয় করিয়ে দেয় এবং বলে, এখন থেকে রাসেলই তার সব ব্যবসা দেখাশোনা করবে। তখন সেখানে মার্কো আসে। টনি তখন বলে, আমি একটা টিম বানাতে চাই ভিক্টরের খুনিকে খুঁজে বের করার জন্য, যেটা লিড করবে আমার ছেলে রাসেল। মার্কো তখন বলে, আমার ভাইকে যে মেরেছে আমি তাকে মৃত্যুর থেকেও কঠিন সাজা দেব। তখন সেখানকার একজন সিন্ডিকেট সদস্য জর্জকে বলে, এমন বেজন্মা যদি তোমার উপরে কথা বলে তাহলে তুমি ডুববে। মার্কো তাকে সেখানেই মেরে ফেলে। পরে দেখা যায় ভিক্টরের খুন নিয়ে পুলিশ তদন্ত করছে, কিন্তু তারা কোনো লিড খুঁজে পায় না। পরের দৃশ্যে দেখা যায় টনি সবাইকে বোঝাচ্ছে যে মার্কোকে হালকাভাবে নেওয়া যাবে না। যে ঝামেলা শুরু হয়েছে সেটা অনেক লম্বা হবে, সবাইকে সাবধানে থাকতে বলে মার্কোর সামনে। এদিকে রাসেল মার্কোর সাথে থেকে বোঝাচ্ছিল যে তারা ভালো করে তদন্ত করছে, কিন্তু কোনো কিছুই বের করতে পারছে না। মার্কো তো আর জানে না সেই খুনি তার সাথে 24 ঘন্টা উঠে বসা করছে। পরের দৃশ্যে দেখা যায় মার্কো এক পুলিশ অফিসারের সাথে কথা বলছে। এই সেই পুলিশ যে ভিক্টর আর ওয়াসিমের মার্ডার কেস ইনভেস্টিগেট করেছিল। পুলিশ মার্কোকে জানায় ভিক্টরকে হাইড্রোফ্লোরিক অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, আর সে তদন্ত করে যা বুঝতে পেরেছে ওয়াসিম আর ভিক্টরের খুনি একই হওয়ার চান্স আছে, কারণ যেদিন ওয়াসিমের জানাজা হয় সেদিন ভিক্টর পুলিশের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল। তারপরে দৃশ্যে দেখা যায় রাসেল ওয়াসিমের ভাই তারিকের বাসায় গিয়ে তাকে বলতেছে, মার্কো এখানে এসে জিজ্ঞেস করার সময় যদি মুখ থেকে একটা শব্দ বের হয় তাহলে তুমি আর তোমার পরিবার শেষ। তখন সে বলে, আমার উপর ভরসা রাখো। রাসেল বলে, টাকার জন্য যে নিজের ভাইকে খুন করিয়েছে তার উপর কিভাবে ভরসা রাখি। পরে দেখা যায় মার্কো তারিকের বাসায় এসে তাকে জিজ্ঞাসাবাদ করছে। যদিও সে একটু বয়ে বয়ে ছিল, কিন্তু টনিদের শিখিয়ে দেওয়া সব কথা সে ঠিকভাবেই বলে। মার্কোর একটু সন্দেহ হলেও সে কিছু না বলে সেখান থেকে চলে আসে। পরে সে একটা ফাইট রিংয়ে যায়। সেখানকার ফাইটার মার্কোকে হুদাই চ্যালেঞ্জ জানায়। মার্কো নিমিষেই তাকে মেরে তক্তা বানিয়ে দেয়। ভিক্টর আর ওয়াসিম সেই রিংয়ে যেত, তাই মার্কো ওখানে জিজ্ঞাসাবাদ করার জন্য গিয়েছিল। সে ওই ফাইটারকে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু এখানে সে কোনো তথ্য পায় না। যা পায় তা ছিল ভুয়া, কারণ আগেই রাসেল তাকে শিখিয়ে রেখেছিল। যেভাবে শিখিয়েছিল সেভাবে না বললে মেরে ফেলবে সেই হুমকি দেয় রাসেল। তাই সেই ফাইটার তার কথা মতোই কথা বলে মার্কোর সামনে। পরের দিন দেখা যায় টনিদের মিটিং চলছে। রাসেল রেগে গিয়ে বলে, এরকম আর ভালো লাগছে না, ওদের সবাইকে মেরে ফেলি। টনি তখন বলে, পরে আগে ওদের ব্যবসার উপর নিয়ন্ত্রণ নিয়ে নেই। তখন টনির এক পার্টনার বলে, আগামীকাল জজ সহ আরো 3 জনের 120 কেজি সোনা আসছে। কাস্টমসের সাথে কথা বলে সেটা তারা মেরে দেওয়ার প্ল্যান করে। সেই অনুযায়ী দেবরাজকে দিয়ে কথা বলায় কাস্টমসের সাথে এবং ডিল করে। এটা জানার পর জজ অনেক ক্ষেপে যায় এবং বুঝতে পারে ওদের সিন্ডিকেটের কেউ না কেউ এটা করেছে। তখন মিটিং এ জর্জ বলে, যে এটা করুক না কেন আমি তাকে খুব তাড়াতাড়ি ধরে মৃত্যু উপহার দেব। মিটিং শেষ করে জর্জ বেরিয়ে যাওয়ার সময় দেবরাজ
জজের সাথে একটু কথা বলার কথা বলে গাড়িতে ওঠে এবং বলে, আপনার ধমক শুনে আমি খুব ভয় পেয়ে গেছি, তো আপনি আমাকে খুঁজে বের করে মেরে ফেলার আগে আমি নিজেই বলে দেই আমি সোনাগুলো মেরে দিয়েছি। এটা বলে দেবরাজ ছুরি মেরে দেয় জজকে এবং অনেকবার ছুরি মেরে গাড়িতে রেখেই সেখান থেকে সে চলে যায়। সেখান থেকে কেউ একজন জজকে হাসপাতালে নিয়ে যায়। অবস্থা অনেক খারাপ হলেও জজ একটুর জন্য বেঁচে যায়। তখন টনি মার্কোকে দেবরাজের ব্যাপারে সব বলে দেয়। পরের দৃশ্যে দেখা যায় দেবরাজ টনির গাড়িতেই বসে আছে। সে দেবরাজকে কয়েকটি ঘুষি মেরে বলে, যা করতে পারবি না সেটা করতে যাস কেন, ডাক্তার বলেছে জজ বেঁচে যাবে আর সে বেঁচে গেলে তুই মারা যাবি। সে দেবরাজকে কিছুদিন আন্ডারগ্রাউন্ড হয়ে থাকতে বলে। তারপরের দৃশ্যে দেখা যায় এক ইউটিউবার পুলিশের সাথে দেখা করে কথা বলছে। সে বলে, ওই বিল্ডিং এ ইল্লিগাল বেটিং হচ্ছিল, আমি আমার কারের মধ্যে ক্যামেরা লাগিয়ে সেখানে পার্ক করে রেখে দিয়েছিলাম। সেখানে ওয়াসিমের খুনের ভিডিও রেকর্ড হয়েছে। তখন পুলিশ অফিসার সেই রেকর্ড ভিডিও নিয়ে তার উপরের অফিসারকে দেয়, কিন্তু সে ছিল টনির পালতু কুত্তা। সে তখনই এগুলো রাসেলকে দিয়ে দেয়। রাসেল গিয়ে ওই পুলিশ আর ইউটিউবারকে মেরে ফেলে। সে কোনো প্রমাণই রাখতে চাইছিল না, কিন্তু পুলিশ অফিসার আগেই বুদ্ধি করে মার্কোর ফ্যামিলি ডাক্তারকে সেই খুনের ভিডিও একটা পেনড্রাইভে ভরে দিয়ে দিয়েছিল। সেই ডাক্তার গিয়ে জর্জকে সেই ভিডিও দেখায়। জর্জ তখন মার্কোকে ফোন করে এটা বলে যে টনির ছেলে রাসেল প্রথমে ওয়াসিমকে মেরেছে, তারপর ভিক্টরকে। মার্কোর ফোন তখন লাউডে থাকার কারণে রাসেলও জজের কথা শুনে ফেলে। আর তখনই তারা মার্কোর উপর অ্যাটাক করে বসে গাড়ির মধ্যেই। আর ভিক্টরকে মারার ভিডিও মার্কোকে দেখায়। তারপর তারা মার্কোকে হাত পা বেঁধে রাখে। পাশে একটা গর্ত খুঁড়ে সেখানে মার্কোকে জীবন্ত কবর দিবে। কিন্তু রাসেল মার্কোর চোখে মুখে কোনো বয়ের ছাপ দেখে না। এটাতে রেগে গিয়ে সে মার্কোর সেক্রেটারি আনোয়ারের এক হাত কেটে ফেলে। এটা দেখে মার্কো অনেক কষ্ট পায়। আনোয়ারও তখন কষ্টে অনেক চিৎকার করছিল। রাসেল বলে, অনেক কথা শুনেছিলাম তোর ব্যাপারে, বাট আমার তো 5 মিনিটও লাগলো না তোকে মারতে। তারপর রাসেল মার্কোকে মেরে কবর দিতে বলে সেখান থেকে চলে যেতে থাকে। তখনই তাণ্ডব শুরু করে মার্কো। হাত বাঁধা থাকলেও একাই সবাইকে মারতে থাকে। এই ফাইট সিনটা যা ছিল ভাই, দেখে মনে হচ্ছিল মানুষের সাথে সুপার ন্যাচারাল কিছুর মারামারি চলছে। এতটাই ভয়ঙ্কর ছিল ফাইট সিনটা। হাড় দুর্বল কাউকে না দেখার অনুরোধ রইল। মার্কো তখন সবাইকে মেরে রাসেলকেও আহত করে ফেলে রাখে। আনোয়ারকে গাড়িতে তুলে জিজ্ঞেস করে, কষ্ট হচ্ছে তোর? আনোয়ার, অনেক কষ্ট হচ্ছে তোর? আনোয়ারের কষ্ট দেখে সে আবার বাইরে যায় এবং বাইরে গিয়ে চেনসু নিয়ে একে একে সবাইকে কচু কাটা করতে থাকে। প্রায় সবাইকে মেরে যখন রাসেলকে মারতে যাবে, রাসেল তখন বলে, থাম, ঈশা আমাদের কবজায় আছে আর তার পেটে বড় হচ্ছে ভিক্টরের সন্তান। যদি ঈশা আর বাচ্চাকে বাঁচাতে চাস তাহলে আমাকে ছেড়ে দে। তখন সে ভিডিও কলে ঈশাকে দেখায়। এটা দেখে মার্কো আর রাসেলকে মারে না। তারপরে দৃশ্যে দেখা যায় জজ পরিবারের সবাই এই বিষয়টা নিয়ে আলোচনা করছে। টনি ঈশা আর বাচ্চার বিনিময়ে তাদের প্রায় সব সম্পত্তি আর ব্যবসা চেয়ে বসে। জজ আর মার্কো তা দিয়ে দিতে রাজি হলে তাদের বোন এনসি বলে, আসলেই ওই মেয়ের পেটে ভিক্টরের বাচ্চা কিনা কে জানে। সে এতে রাজি হয় না। মার্কো বলে, ফ্যামিলির বিরুদ্ধে কেউ গেলে মেরে ফেলবো, হোক সে বাইরের বা ভিতরের। পরের দৃশ্যে দেখা যায় মার্কো দেবরাজকে খুঁজে বের করে ফেলে এবং একটা কন্টেনারে আটকে রাখে এবং মারে। ঈশা কোথায় জিজ্ঞেস করলে দেবরাজ বলতে রাজি হয় না। তখন মার্কো তার কাছে একটা ফোন দিয়ে বলে, তোর কাছে 1 ঘন্টা সময় আছে, 1 ঘন্টার মধ্যে আমাকে ফোন করে ঈশা কোথায় জানালে তুই বাঁচতে পারবি, না হলে এখান থেকে গ্যাস বের হয়ে তুই মারা যাবি। মার্কো সেখান থেকে বের হওয়ার পরপরই গ্যাস বের হতে থাকে কন্টেনারে। তখনই দেবরাজ বাঁচার জন্য তাড়াতাড়ি ফোন করে ঈশার খোঁজ জানায়, কিন্তু তারপরই কন্টেনার ব্লাস্ট হয়ে সে সেখানে মারা যায়। দেবরাজের বলা ঠিকানা অনুযায়ী মার্কো চলে আসে টনির পোর্টে, কিন্তু এখানে তাকে ঢুকতে দেয় না। সে সবাইকে মেরে আগাতে থাকে। এখানে যে একটা ফাইট সিন ভাই, অস্থির। এক্সপ্লেইনেও তো আর ফাইট সিন ব্যাখ্যা করা সম্ভব না। আসল মজা নিতে হলে আপনাকে দেখতে হবে মুভিটি। তো সবাইকে কুত্থা মারা মেরে মার্কো চলে আসে ছাদে। এসে একটা মেয়েকে দেখতে পায় চেয়ারে বসা। সে ভাবে এটা ঈশা, কিন্তু দেখা যায় এটা ঈশা না। তখনই টনি এসে বলে, আমি ভেবেছিলাম তুই এমন কিছুই করবি, তাই আমি আগেই প্ল্যান করে রেখেছিলাম। যা, তোর এবারের ভুল আমি মাফ করে দিলাম, বাট নেক্সট টাইম যদি এরকম করিস তাহলে ঈশা আর বাচ্চা দুজনকেই মেরে ফেলবো। তোদের জন্য এটাই ভালো হবে, তোরা আমার ডিলটা অ্যাকসেপ্ট করে নে। পরের দৃশ্যে দেখা যায় ডিল কনফার্ম করার জন্য একটা ফাঁকা মাঠে যায় মার্কো। সেখানে আগে থেকে ঈশাকে নিয়ে অপেক্ষা করছিল রাসেল। তখন মার্কো একটা বক্স দেয় রাসেলকে। সেটা দেখে রাসেল বয়ে আটকে ওঠে। সেই বক্সে ছিল টনির কাটা হাত, যেটা কিছুক্ষণ আগেই সে কেটে এনেছে। এটা দেখে রাসেল অনেক রেগে যায় আর মারতে যায় মার্কোকে। মার্কো বলে, অল্প সময় হয়েছে, তোর বাপের হাত কেটে এনেছি, এখনো তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলে হয়তো হাত জোড়া লাগাতে পারবি। তুই ঈশাকে আমার গাড়িতে উঠিয়ে দিলেই সাথে সাথে তোর বাপের লোকেশন পেয়ে যাবি।
তখন রাসেলের কাছে অন্য কোনো উপায় ছিল না, সে ঈশাকে ফেরত দিয়ে দেয় এবং তার বাপের লোকেশনও পেয়ে যায়। তখন রাসেল তাড়াতাড়ি সেখানে পৌঁছে যায় এবং দেখতে পায় মার্কো তার বাপকে কয়েক রকমের মৃত্যুর ফাঁদে রেখেছে। অনেক সাবধানতার মধ্যে সে জানালা ভেঙে করে ঢুকে টনির মাথায় থাকা অ্যাসিডের কৌটা নামায়। সে যদি দরজা দিয়ে ঢুকতো তাহলে সেই অ্যাসিড পরে তার বাপ সেখানেই ঝলসে যেত। একটা বন্দুকও ছিল টনির দিকে তাক করা। রাসেল সেটাও সরায়, সবকিছু পায় ওকে। কিন্তু তখনই একজন দরজা খুলে, তার সাথে সাথে টনির চেয়ারের নিচে থাকা বোমা অ্যাক্টিভেট হয়ে যায়। তখন রাসেল সহ সবাই সেখান থেকে সরে যায় টনিকে ওভাবে রেখেই। আর রাসেল দেখে বোমায় উড়ে যাওয়া তার বাপের টুকরো টুকরো দেহ। টনি সেখানেই মারা যায়। ঈশাকে নিয়ে বাসায় আসার পর জর্জ মার্কোকে বলে, তুই ঈশাকে নিয়ে অন্য কোথাও চলে যা, বাড়ি নিরাপদ নয়। কিন্তু মার্কো বলে সে কোথাও যাবে না, যা কিছু হয়ে যাক না কেন সে এই বাড়িতেই থাকবে সবার সাথে। টনি মারা যাওয়ার কিছুদিন পর রাসেল এক কসাইয়ের কাছে যায় যার নাম সাইরাস। সে টনিরই ছেলে। তারা দুই ভাই মিলে মার্কোকে খতম করার প্ল্যান করে, কিভাবে মার্কোর পুরো পরিবারকে হত্যা করা যায়। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন রাতে ঈশার লিভার পেন ওঠে। তখন মার্কো তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে জর্জ বলে কোনো দরকার নেই, কোনো রিস্ক নেওয়ার প্রয়োজন নেই, ডাক্তার বাড়িতেই আসছে। আর ওরা বাড়িতে অ্যাটাক করতে হলে 100 বার ভাববে। আমাদের জন্য বাইরে থেকে বাড়ি নিরাপদ। কিছুক্ষণের মধ্যে দুজন ডাক্তার বাড়িতে চলে আসে আর ঈশাকে দেখা শুরু করে। তখনই হঠাৎ করে পুরো বাড়ির বিদ্যুৎ চলে যায়। এতে জজ বুঝে যায় কেউ তাদের উপর অ্যাটাক করতে চলেছে। তখন জজ সবাইকে রুমে চলে যেতে বলে আর সে একাই নিচতলায় থাকে। সবাই রুমে চলে গেলে জর্জ তার অ্যাকশন শুরু করে। নিচতলায় ঢুকে পড়া কিছু লোককে সে মারতে থাকে। এরপর বাইরে থেকে গুলি করে দরজা জানালা সব জাজরা করে দেয় সাইরাস। মার্কো তখন ঈশার রুমের সামনে বসে পাহারা দিতে থাকে। গুলিতে কাজ না হলে সাইরাস গ্রেনেড মেরে দরজা ভেঙে ফেলে। তখন তারা সবাই বাসায় ঢুকে পড়ে। জজ একা যা পারে মারছিল, কিন্তু তারা এত বেশি পরিমাণে ছিল যে সে কাবু হয়ে যায়। তারা মার্কোকেও খুব সহজে জিম্মি করে ফেলে। আর তখন থেকেই শুরু হয় ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর মারামারি দৃশ্য। এতটাই নিষ্ঠুরতা দেখানো হয়েছে এই সিনগুলোতে, আপনার মাথা হ্যাং হয়ে যাবে। তারা সারা বাড়ির কোনায় কোনায় খুঁজে যাকে যেখানে পাচ্ছিল মারছিল। উপরের তলায় মার্কো তখন সবার সাথে লড়াই করছিল, কিন্তু হঠাৎ সাইরাস এসে খুব সহজেই মার্কোকে ধরাশায়ী করে ফেলে। রাসেল যাকেই পাচ্ছিল তাকেই মারছিল, বাচ্চাদেরও বাদ দেয় না সে। তারপর সবাইকে দরের নিচে আনা হয়। মার্কো এবং জজের সামনেই এক এক করে সবাইকে মারছিল সাইরাস। তখন হঠাৎ ঈশার চিৎকার শুনতে পায় সাইরাস। উপরে গিয়ে সব ডাক্তারকে মেরে ফেলে এবং ঈশার পেটে এক ধাক্কা দিয়ে বাচ্চা বের করে আনে এবং ঈশাকেও মেরে দেয়। তখন সে সেই বাচ্চাকে সাথে নিয়ে যেতে থাকে। সবাইকে মেরে দিলেও জর্জ আর মার্কোকে মারে না। যাওয়ার সময় মার্কোকে বলে, তোকে মারা খুব সহজ, কিন্তু তোকে মারবো না। পরিবার হারানোর ব্যথা কি এটা তুই বুঝবি, আর এটা নিয়েই বেঁচে থাকবি। ওরা চলে যাওয়ার পর ভাই জর্জ মার্কোকে বলে, মার্কো, ওদের সবাইকে তুই মারবি, তাহলে অন্তত মরার পর আমি সবাইকে বলতে পারবো মার্কো আমাদের খুনের বদলা নিয়েছে। তখন সম্ভবত জর্জও মারা যায়, কিন্তু তা দেখানো হয়নি সিনেমাতে। তখন মার্কো নিজের গা নিজেই সেলাই করে, চুল স্টাইল করে, স্যুটবুট লাগিয়ে বের হয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যে চলে আসে টনির কেমিক্যাল ফ্যাক্টরিতে। এখানে রাসেল ও সাইরাস তাদের সাঙ্গপাঙ্গ নিয়েছিল। সেখানে এন্ট্রি নেয় মার্কো। তারপর সবাইকে মারতে থাকে, একদম কুচুকাটা যাকে বলে আর কি। একসময় সবাই মিলে তাকে ধরে ফেলে, তাও আটকে রাখতে পারে না। সেখানে একটা মেশিন গান পেয়ে যায় মার্কো, সেটা দিয়ে সবাইকে উড়িয়ে দেয়। বাকি থাকে রাসেল আর সাইরাস। দুই ভাই মিলে মার্কোকে মারতে থাকে। কিছুক্ষণ মার খেয়ে মার্কো মারতে শুরু করে। পরে রাসেলকে এমন ভাবে মারে, অস্থির। ছুরি বুকে ঢুকিয়ে বুক থেকে হার্ট বের করে আনে রাসেলের। রাসেলকে মারতে দেখে সাইরাস ঈশার সেই বাচ্চাকে অ্যাসিডে ফেলে দেওয়ার হুমকি দেয়, কিন্তু মার্কো কেয়ার করে না। এক কোপে সাইরাসের মাথা শরীর থেকে আলাদা করে দেয় সে এবং বাচ্চাকে খুলে নিয়ে সাইরাসের বডি অ্যাসিডে ফেলে দেয়। তারপর বাচ্চাকে নিয়ে ওখান থেকে বেরিয়ে আসে মার্কো। আর এখানেই শেষ হয়ে যায় সিনেমাটি। মুভিটির এন্ডিং অনেকেরই পছন্দ হয়নি, কারণ মার্কো আরো বেশি কষ্ট দিয়ে রাসেল ও সাইরাসকে মারেনি তাই। তারপরও এই সিনেমা যা দেখিয়েছে ভাই একদম অস্থির। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।